ইউটিউবারের কথা বোধহয় কি ইলিয়াস। দেখেন আমি বলি আমার জায়গা থেকে, আমি সরকারের একজন প্রতিমন্ত্রী, একজন দেশের বাইরে থাকা এখান থেকে পালিয়ে গেছে, নানাবিধ অপকর্ম করে, সাংবাদিকতা নামে চাঁদাবাজি করেছে, কিংবা আরেকজন পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে থাকে, তারা এখানে দেশকে অস্থির করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হয়ে কাজ করে। তো তাদের নিয়ে আমরা কথাবার্তা বলবো না। এই বিষয়ে এই সমস্ত অপপ্রচার চালিয়ে জনগণকে তারা বিভ্রান্ত করতে পারবে না। এটা আসলে কথা বলার মতো উপযুক্ত বিষয় না। দিন এটাই শেষ না নুরু, তোমার কপালে ওই আগে যেরকম খাইতে না, ওই জিনিস তোমার কপালে আরো বহুত আছে। ওই যে গলা চিপার লোকজনই তোমার খাই দিবে। বিএনপির লোকজনের সাথে তোমার এখন হালকা পাতলা বাদে না, হালকা পাতলা না, ভারী ভারী খাওয়া খাবা তুমি সামনে। আল্লাহ যদি বাঁচায় রাখে এগুলো দেখবো। ভিপি নূর কট খাওয়ার পরে এবার ফেসে গেছেন। দর্শক, কল্পনা সত্য হচ্ছে। ভিপি নূরের হাতে হারিকেন ধরিয়ে অবস্থা 12টা বাজিয়ে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস। এমনকি আমাদের কাছে কিছু সোর্স যেটা বলেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ইমেজ রক্ষার্থে ভিপি নূরকে একটা পর্যায়ে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিতে পারেন। একদম সোজা দাবি দিয়ে এই তথ্যগুলো সামনে আসার পর দেশ জুড়ে যে কথাটা সবচেয়ে বেশি উঠেছে তা হলো ভিপি নূরের এখনই নিজের থেকে সরে দাঁড়ানো উচিত। একজন নেতার বিরুদ্ধে যখন এমন বড় বড় অনিয়ম আর দুর্নীতির খবর আসে তখন তার পদে বসে থাকার আর কোনো মুখ থাকে না। সাধারণ মানুষের পরিষ্কার কথা, তিনি যদি নিজে থেকে সরে না যান তবে সরকারের প্রধানের উচিত তাকে দল বা পদ থেকে বের করে দেয়া। স্বামীকে শেষ বিদায় জানাতে 12 ঘন্টার জন্য মুক্তি দেয়া হয় দীপুমণিকে। বৃহস্পতিবার সকাল 6টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে কলাবাগানের বাসায় আসেন তিনি। সেখানে স্বামীকে শেষ বিদায় জানান। আমাদের জান ও জবানের অধিকার তো হাসিনা কেড়ে নিয়েছিল বটেই, বাবা মায়ের জানাজার অধিকারটুকু কেড়ে নিয়েছিল হাসিনা। আজকে দীপুমণির মেয়ের কোর্টে দৌড়াদৌড়ি দেখে যারা সরকারকে বর্বর বলছেন তারা গেল 17 বছর বিবেকে দরজায় তালা দিয়েছিলেন, একটা কথাও বলেননি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিশেষ অংশ আপনারা দেখেছেন, দেখে অলরেডি তো বুঝতে পেরেছেন তাই না, যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখতে হবে আর মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। তাহলেই কেবল আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন লেভেলে যাচ্ছে। কথা বাড়াবো না, চলুন মূল নিউজে চলে যাব। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আমি দীপিনুরকে আগের বার যেভাবে ধুয়েছিলাম না, দীপিনুর আমার সাথে কথা বলার প্রশ্নই আসে না, সে এরকম ছেলেই না। ওই পিনাকি ইলিয়াসটা ভারতের দালাল বানায়। বাংলাদেশের রাজনীতিতে একসময় যাকে তরুণদের আশা আর আন্দোলনের নেতা ভাবা হতো, সেই ভিপি নুরুল হক নূরকে ঘিরে হঠাৎ করেই বড় রকমের ঝামেলার তৈরি হয়েছে। সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি নতুন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সামনে আসতেই তোলপাড় শুরু হয়ে গেছে পুরো দেশে। ইউটিউবারের কথা বোধহয় কি চাটুকারিতা, টাকার লোভ, ক্ষমতার গরম দেখানো থেকে শুরু করে তার কাছে মানুষের তেলবাজির সব চাঞ্চল্যকর তথ্য এখন মানুষের মুখে মুখে। আজ আমরা একদম সোজা ভাষায় হিসাব করে দেখাবো এই ভিডিওর ভেতরে আসল সত্যটা কি এবং কেন এটা পুরো দেশের রাজনীতিকে কাঁপিয়ে দিল। গল্পের শুরুটা করা যাক একদম সোজা দাবি দিয়ে। এই তথ্যগুলো সামনে আসার পর দেশ জুড়ে যে কথাটা সবচেয়ে বেশি উঠেছে তা হলো ভিপি নূরের এখনই নিজের থেকে সরে দাঁড়ানো উচিত। একজন নেতার বিরুদ্ধে যখন এমন বড় বড় অনিয়ম আর দুর্নীতির খবর আসে তখন তার পদে বসে থাকার আর কোনো মুখ থাকে না। সাধারণ মানুষের পরিষ্কার কথা, তিনি যদি নিজে থেকে সরে না যান তবে সরকারের প্রধানের উচিত তাকে দল বা পদ থেকে বের করে দেয়া। কারণ সত্যি গোপন করে চেয়ার আঁকড়ে রাখার দিন এখন আর নেই। ঠিক এই জায়গাতেই বিরোধী দলগুলোর জন্য বড় একটা সুযোগ তৈরি হয়েছে। সাংবাদিক ইলিয়াস হোসেনের এই তথ্যকে জামায়াতে ইসলামী এবং এনসিপির মতো দলগুলোর জন্য রাজনীতিতে জেতার একটা বড় সুযোগ বা চাল হিসেবে দেখা হচ্ছে। রাজনীতিতে দেখা যায় প্রতিপক্ষ যখন কোনো কেলেঙ্কারিতে পড়ে তখন নিজের অবস্থান শক্ত করার দারুণ সুযোগ পাওয়া যায়। জামায়াত ও এনসিপি যদি এই দুর্নীতির তথ্যগুলো সঠিক সময়ে আর বুদ্ধি করে কাজে লাগাতে পারে তবে দেশের রাজনীতিতে একটা বড়সড় উলটপালট ঘটে যেতে পারে। কিন্তু এই পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে দেশের বড় বড় টিভি চ্যানেল আর পত্রিকার ভূমিকা নিয়ে। দেশের মূলধারার মিডিয়াগুলো কেন এই বড় খবরটা নিয়ে একদম চুপচাপ? অভিযোগ উঠেছে দেশের বড় বড় নিউজ চ্যানেলের একটা বড় অংশ বিএনপি বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কথায় চলে। ঠিক এই কারণেই ভিপি নূরের বিরুদ্ধে এমন প্রমাণ পাওয়ার পরও তারা তেমন কোনো খবর দেখাচ্ছে না। নিরপেক্ষ খবরের কথা মুখে বললেও বাস্তবে নিজের দলের স্বার্থে খবর চেপে যাওয়ার এই বিষয়টায় সাধারণ মানুষ ভীষণ বিরক্ত। এবার আসা যাক পুরো ঘটনাটি সবার সামনে আসার ঠিক আগের মুহূর্তের কথায়। সাংবাদিক ইলিয়াস যখন ঘোষণা দিলেন যে তিনি তথ্য সামনে আনছেন, ঠিক তখন ভিপি নূরের ফেসবুক পেজ আর তার হাবভাব দেখলে মনে হচ্ছিল তিনি চরম ভয়ে আছেন।
তথ্য প্রকাশ পাওয়ার আগেই তিনি যেভাবে ছটফট করছিলেন আর অগোছালো ফেসবুক পোস্ট দিচ্ছিলেন তাতেই বোঝা যাচ্ছিল ভেতরে নিশ্চয়ই বড় কোনো ঝামেলা আছে। মনে পাপ বা ভয় না থাকলে কোনো নেতার এভাবে আগে থেকে ভয় পাওয়ার কথা ছিল না। সবচেয়ে মজার বিষয় হলো নূর আসলে কি ভেবেছিলেন। ভিডিও আসার আগে ভিপি নূর আর তার কর্মীরা মনে করেছিলেন হয়তো কোনো ব্যক্তিগত বা মেয়ে ঘটিত খারাপ খবর ফাঁস হতে যাচ্ছে। সেই হিসাব করে তারা মনে মনে তৈরিও হচ্ছিলেন। কিন্তু ঘটনা ফাটলো সম্পূর্ণ অন্য জায়গায়। ফাঁস হলো কোটি কোটি টাকার ঘাপলা, অন্যায্য সুযোগ নেওয়া আর ক্ষমতার অপব্যবহারের প্রমাণ। আর এই বিশাল অন্যায় ঢাকতে তিনি এখন যে অজুহাত দিচ্ছেন তা আরও হাস্যকর। তিনি নিজের দোষ লুকাতে এখন প্রযুক্তির উপর দোষ চাপাচ্ছেন এবং বলছেন এসব নাকি এআই বা কম্পিউটার দিয়ে বানানো। অথচ এসব হিসাব আর ফোন রেকর্ড কোনো কম্পিউটারের বানানো ভুয়া নাটক নয়। আগের দিনের কথা একটু মনে করলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। আগে দেখা যেত রাজপথে নূরের ওপর কোনো হামলা বা ছোটখাটো ঘটনা ঘটলেই তিনি সাথে সাথে লাইভে আসতেন, কান্নাকাটি করতেন বা বড় প্রতিবাদ গড়ে তুলতেন। কিন্তু এখন যখন তার নিজের নানাবিধ আকাম আর দুর্নীতির প্রমাণ একের পর এক সামনে আসছে তখন তিনি একদম চুপ। আগে যে প্রতিবাদের বাহানা দিয়ে নিজেকে নিরীহ প্রমাণ করার রাজনীতি তিনি করতেন, এখন তার সে নীরবতাই বলে দিচ্ছে ঘটনা সত্যি। এই চুপ থাকাটাই মানুষের মনে সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। আরও একটা বিষয় খেয়াল করার মতো, নূর যখনই কোনো বিপদে পড়েন বা কেউ তার সমালোচনা করে তখনই তিনি অনলাইন সাংবাদিক বা ইউটিউবারদের ছোট করে কথা বলা শুরু করেন। তাদের কাজকর্মকে ভুয়া বা ফালতু বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মূল মিডিয়া যেখানে চুপ, সেখানে যে এই অনলাইন মানুষগুলোই সত্যিটা সামনে আনছে সেটা তিনি সহ্য করতে পারছেন না। বিপদে পড়লে অন্যকে ছোট করা আর সত্যি বলা মানুষের উপর রাগ দেখানো এখন তার অভ্যাসে পরিণত হয়েছে। ইলিয়াসের দেওয়া তথ্যে শুধু নূরের নিজের কথাই বলা হয়নি, বরং তার পাশে থাকা কাছের একদল মানুষের নাম আর কাজকর্মের প্রমাণ তুলে ধরা হয়েছে। নূরের পাওয়ার ব্যবহার করে কিভাবে এই কাছের মানুষগুলো তেলবাজি, ক্ষমতার দাপট দেখানো আর মাদকের কারবারের মতো খারাপ কাজ করে গেছে তার সব প্রমাণ সামনে এসেছে। নূরের মতো একজন নেতার ছায়ায় থেকে এসব অপরাধী কিভাবে এতদিন পার পেয়ে গেল তা ভাবলেও অবাক হতে হয়। আজকে নূরের এই অবস্থা দেখে একটা কথা খুব মনে পড়ে, রাজনীতিতে হুট করে উঠে আসা সহজ, কিন্তু নীতি বজায় রেখে টিকে থাকা অনেক কঠিন। সাধারণ শিক্ষার্থীরা তাকে বিশ্বাস করে রাজপথে নেমেছিল, নিজের জীবন বাজি রেখেছিল, ভেবেছিল তরুণ নেতৃত্বের হাতে হয়তো দেশ ও রাজনীতি বদলাবে। কিন্তু ক্ষমতার সামান্য গন্ধ পেয়ে বা টাকার লোভে যখন একজন নেতা এভাবে বদলে যান তখন সবচেয়ে বেশি কষ্ট পায় সেই সাধারণ মানুষগুলো যারা তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। এছাড়া নূরের রাজনৈতিক ভবিষ্যৎ এখন একদম অন্ধকারের মুখে। যখন একজন রাজনৈতিক নেতার উপর থেকে জনগণের ভরসা উঠে যায় তখন কোনো দল বা ক্ষমতা তাকে বাঁচাতে পারে না। তিনি যদি ভেবে থাকেন এআই বা প্রযুক্তির বাহানা দিয়ে এই বিশাল কেলেঙ্কারি থেকে বেঁচে যাবেন তবে তা হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি চালাক, তারা সত্যি আর মিথ্যার তফাৎ খুব ভালোভাবেই বোঝে। এদিকে এই ঘটনাটা আমাদের দেশের বাকি তরুণ নেতাদের জন্য একটা বড় শিক্ষা। তরুণ বয়সে জনপ্রিয়তা পাওয়া সহজ, কিন্তু সেই জনপ্রিয়তা দিয়ে নিজের বা বন্ধুদের পকেট ভারী করার চিন্তা করলে পতন কত দ্রুত হতে পারে নূরের বর্তমান অবস্থায় তার বড় প্রমাণ। নীতি হারিয়ে ফেললে রাজনীতির ময়দান থেকে কিভাবে মুছে যেতে হয় ইতিহাস বারবার আমাদের সেই শিক্ষাই দিয়েছে। শেষ পর্যন্ত এই পুরো ঝামেলা দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় তা নিয়ে বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে। জামায়াত ও এনসিপির মতো দলগুলো এখন এই সুযোগটা কিভাবে কাজে লাগায় তার উপর অনেক কিছু নির্ভর করছে। তারা কি এটা দিয়ে কেবল নূরের পতন ঘটাবে নাকি পুরো রাজনীতিতে নতুন কোনো খেলা শুরু করবে? রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। এক সময়ের জনপ্রিয়তা যে চোখের পলকে ধুয়ে যেতে পারে এই ঘটনা তারই স্পষ্ট সংকেত। তরুণ প্রজন্ম যেভাবে বিপুল উৎসাহে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, নেতাদের অপকর্মের দলিল সামনে আসার পর সেই স্বপ্ন ও প্রত্যাশা এখন অনেকটাই হোঁচট খেয়েছে। একজন রাজনৈতিক নেতার সবচেয়ে বড় শক্তি হলো তার সততা ও গ্রহণযোগ্যতা। অথচ কোনো তথ্যকে এআই বা ভুয়ার অজুহাতে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে সেই হারিয়ে যাওয়া বিশ্বাস যে আর ফিরিয়ে আনা সম্ভব নয় তা নূরের বর্তমান রাজনৈতিক সংকট দিয়েই পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন একটা কথা পরিষ্কার, ভিপি নূরের মতো তরুণ রাজনৈতিক নেতাদের ওপর এদেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা যে বিপুল আস্থা ও ভরসা রেখেছিল, একের পর এক সামনে আসা দুর্নীতির নথিপত্র সেই বিশ্বাসে এক চরম ও মারাত্মক আঘাত এনেছে। মিথ্যা অজুহাত বা প্রযুক্তির দোহাই দিয়ে যে এত বড় অপকর্ম আর আর্থিক অনিয়মের দায় কোনোভাবেই এড়ানো সম্ভব নয় তা এখন দেশের সচেতন মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আর রাজনীতিতে যে সততা ও নীতি ছাড়া কোনো নেতাই বেশি দিন টিকে থাকতে পারে না, এই ঘটনা আরও একবার সেটারই প্রমাণ দিল। চমকে ওঠার মতো বিষয়,
আটকে ওঠার মতো বিষয়। পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হুসাইনের নামে বাংলাদেশের আদালতে মামলা হয়েছে। এই মামলাটি কে করেছে, কেন করেছে, এর সাথে আর কে কে আছে, কাকে কাকে পেঁচিয়ে নিয়েছে, কি কারণে করেছে, এই সব বিষয়ে অল্প বিস্তর আপনাদের সাথে একটু কথা বলবো। তার আগে আজকে সারাটা দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়া পাড়ায় একটা ছোট্ট বিষয়কে নিয়ে হাউকাউ কান্নার রোল পড়ে গেছে। মিডিয়া কর্মীদের তথা সিনিয়র সাংবাদিক, মিডিয়া কর্মী, তথাকথিত মিডিয়া কর্মী, আওয়ামী মিডিয়া কর্মী, এদের চোখের ঘুম নষ্ট হয়ে গেছে। সারাদিন এরা চোখের পানি ফেলে ভেবরি ছেড়ে কেঁদেছে একটা বিষয়কে কেন্দ্র করে। কি সেই বিষয়? আপনারা জানেন, ডক্টর দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী, স্বৈরাচারের শিক্ষামন্ত্রী, যার হাতে রক্তের দাগ এখনো লেগে আছে, রক্তে রঞ্জিত যার হাত, অসংখ্য ছাত্র, অসংখ্য শিশু, কিশোর, বৃদ্ধ, নারী, এদের রক্তের দাগ তার হাতে লেগে আছে। স্বৈরাচারের মসনদ তক্তে তাউস যিনি শক্তিশালী করেছিলেন, ছাত্রদের বুকে গুলি চালানোর মদত জুগিয়েছিলেন, সেই দীপুমণি, তার এক আলাভোলা স্বামী, সেও আর এক স্বৈরাচার ছিল, সে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে দীপুমণির মেয়ে দৌড়াদৌড়ি করে তার মায়ের প্যারোলে মুক্তির ব্যবস্থা করেছে। এবং বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে আমি বাংলাদেশের ইতিহাস বাদ দিয়ে বিগত 17 বছরের ইতিহাস যদি বলি, এই 17 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ে অর্থাৎ 12 ঘন্টার জন্য তার প্যারোলে মুক্তি দিয়েছে। প্যারোলে মুক্তি দেওয়ার পরে সে তার স্বামীর দাফন কাফনে অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণ করতে এসে আবার আজম নামে কোনো এক ব্যক্তি, জানি না তার সাথে দীপুমণির কি সম্পর্ক, কিসের শত্রুতা, এই ব্যক্তি দেখলাম তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এগুলো নিশ্চয় বেরিয়ে আসবে কেন তার সাথে এরকম আচরণ করা হলো। কবরখানায় গিয়ে, সে যত বড় শত্রুই হোক, সেই কবরখানায় গিয়ে আজম যখন মাটি দিচ্ছে, তখন আজমের কলার টেনে পিছন থেকে ঘাড় ধরে টেনে তুলছে, এই আজম, তুই আমার স্বামীর লাশ ছুবি না, ওঠ বেরো। এইভাবে করে সেই ডাক্তার দীপুমণি তিনি আজমকে সরিয়ে দিচ্ছেন। বিশ্বাস হচ্ছে না তো? আসেন ভিডিওটাকে একটু দেখি। এই যে দেখেন কিভাবে একজন মানুষের, মৃত মানুষের সৎ কাজ করতে গেছে, সে তাকে মাটি দিতে দিচ্ছে না, তার ঘাড় ধরে টেনে বের করে, তুই আমার স্বামীর লাশ ছবি না, বেরিয়ে যা এখান থেকে, সর, এই আজম সর। সেই দীপুমণিকে নিয়ে আমাদের মিডিয়া পাড়ার তথাকথিত সাংবাদিক, এগুলো সাংবাদিক না, সবগুলো সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের মিডিয়া, এরা মায়া কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। দীপুমণি শেষ বিদায় জানালেন, অশ্রুসিক্ত নয়নে তার স্বামীর শেষ বিদায় জানালেন। এইভাবে শিরোনামটা স্পর্শকাতর বিষয়ে সংবাদ পরিবেশন করে মানুষের সিম্পেথি আদায়ের এই এক হীন কৌশল মাত্র। অথচ এই সাংবাদিকগুলো, এরা ছিল গত 17 বছর, এরা ছিল সেদিনের কথা আমরা কি ভুলে গেছি? এই সর্বশেষ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জানাজা তো হতেই দেয় নাই। এখানে তো তাও দীপুমণিকে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে, সে সমস্ত কাজ করেছে এবং তার মেয়েকে পূর্ণ সহযোগিতা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার মেয়ে নিজে দৌড়াদৌড়ি করে তার মায়ের প্যারোলে মুক্তির ব্যবস্থা করেছে, পরিবারের সদস্যরা তার জন্য ব্যবস্থা করেছে, ছোটাছুটি করেছে, প্রয়োজনীয় দলিল দস্তাবেজ কাগজপত্র যেখানে যা দরকার সেইগুলো তারা করেছে। কিন্তু 17 বছরের ইতিহাসে এই নজির কি ছিল? মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জানাজায়, ঢাকাতে তো তার জানাজা হতেই দেয় নাই, তার লাশ এখানে রাখতে দেয় নাই, তার ভক্তদের শেষবারের মতো দেখতে দেয় নাই। পিজি হসপিটালে তাদের উপরে আক্রমণ করা হয়েছে, ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ মিলে হামলা চালিয়ে লাশ ছিনিয়ে নিয়ে চলে গেছে পিরোজপুরে। জানাজার সাথে সাথে তার ছেলে, বড় ছেলে মাসুদ বিন সাইদিকে সেখান থেকে পাকড়াও করে ধরে আনা হয়েছে জানাজা থেকে। বাংলাদেশের মানুষ কি এগুলো ভুলে গেছে? ওই সাংবাদিক, তথাকথিত সিনিয়র সাংবাদিকরা ভুলে যেতে পারে, বাংলাদেশের জনগণ এগুলো বলে নাই, জানাজার নামাজ পড়তে দেয় নাই। আব্দুল কাদের মোল্লার কথা মনে আছে? তাকে তখন ফাঁসিতে চড়ানো হয়েছে, সরকার থেকে জানানো হয়েছে তার লাশ মাটি দেওয়া হবে ফরিদপুরে। এই খবর শুনে তার পরিবারের 11 জন সদস্য ফরিদপুরে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মগবাজার থেকে। এই খবর পাওয়ার পরে যুবলীগ এবং ছাত্রলীগ গিয়ে, শাহবাগের নর্তকীরা গিয়ে তাদের উপরে হামলা করেছে, মারধর করেছে। মারধর করার পরে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়ে সেই 11 জনকেই গ্রেপ্তার করে নিয়ে গেছে। আব্দুল কাদের মোল্লার ছেলে, তার মেয়ে, তার জামাতা, এরকম 11 জন, পরিবারের 11 জন সদস্যকে ধরে নিয়ে গেছে, মাটি দিতে দেয় নাই, জানাজায় অংশগ্রহণ করতে দেয় নাই। কোথায় ছিল তখন আমাদের এই সিনিয়র সাংবাদিকেরা? শুধু কি এখানেই শেষ? নাসিরউদ্দিন পিন্টুর কথা মনে আছে? নাসিরউদ্দিন পিন্টু, জেলখানার ভিতরে যাকে তিলে তিলে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, সেই জেলখানার ভিতরে থাকা অবস্থায় নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী মারা গিয়েছিলেন, তাকে মুক্তি দেয় নাই। জামাত নেতা এটিএম আজহার, তার এক আত্মীয় যখন মারা গেছে
তখন তাকে মাত্র 3 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল, তার পায়ে তখনও ডান্ডা বেরি পরানো ছিল, মাত্র 3 ঘন্টা। এরকম হাজার হাজার প্রমাণ আছে। ছাত্র দলের অসংখ্য নেতাকর্মীকে জেলখানার ভিতরে পুরে রাখা হয়েছে, তারপরে তার মা মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে, কারো পিতা মারা গেছে, তাদের জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। মুক্তি তো দূরের কথা, প্যারোল তো দূরের কথা, তাদের কাছে এই সংবাদ পর্যন্ত পৌঁছানো হয় নাই। ভুলে গেছে? তখন আমাদের এই সিনিয়র সাংবাদিকেরা, তাদের এই মায়া কান্না কোথায় ছিল? এগুলো মূলত সাংবাদিক না, সবগুলো আওয়ামী লীগ, সবগুলো ছাত্রলীগ। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 3 বছর আগে বহিষ্কার হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে, সে এখন রীতিমতো সাংবাদিক। বহিষ্কৃত ছাত্রলীগ নেতা এখন সাংবাদিক। এরকম হাজার হাজার গজিয়ে ওঠা সিনিয়র সাংবাদিক, নামমাত্র বিভিন্ন জায়গায় ভূঁইফোড়ের মতো গজিয়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠানে পেজ খুলে, ভুয়া পেজ খুলে, গলায় একটা আইডি কার্ড ঝুলিয়ে সাংবাদিক হয়ে গেছে। এইখানে অবশ্য জামাত শিবিরের ছেলেপেলেদের চরম গাফিলতি আছে, জামাত ইসলামেরও এখানে চরম গাফিলতি আছে, অনীহা আছে। এই লাইনে তাদের কাজ করার বিন্দু মাত্র কোনো আগ্রহ নেই। সুতরাং তারা তো মারা খাবেই। মারা খাবে না? তারা মারা খাবে না তো কারা খাবে? জামাত শিবিরের অসংখ্য ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন রয়েছে। কেন? তারা কি প্রত্যেকেই একটা করে পেজ খুলে প্রতিদিনের যে সমস্ত ঘটনা তার আশেপাশে ঘটছে, ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করছে, পলাতক সন্ত্রাসীরা যা করছে, এইগুলো কি তারা ভিডিও করে করে ওইখানে ছেড়ে দেয় না? এতে ছেড়ে দিলে তাদের দুটো পয়সাও ইনকাম হয়, আবার খবরটাও, সত্য খবরটাও প্রকাশিত হয়ে যায়। মেইন স্ট্রিমের এই সমস্ত সিনিয়র সাংবাদিকেরা, তথাকথিত সাংবাদিকেরা এই ভুয়া নিউজগুলো তাহলে তারা ছড়াইতে পারে না, কিন্তু তারা তা করবে না। তারা আছে সারাদিন ধরে শুধু জামাত কেন মিডিয়া করে না, জামাত কেন মিডিয়া করে না, এই অবস্থা। যাই হোক, আওয়ামী লীগের একজন নেত্রী, তার নাম তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা, তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে পিনাকি, ইলিয়াস, প্রফেসর ডক্টর ইউনুস, আসিফ নজরুল, নাহিদ, সার্জিস, হাসনাত, মাহফুজ এদের সহ মোট 27 জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছিলেন। মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছিল এই সমস্ত আসামিরা গত 2025 সালে ধানমন্ডি 32 নম্বরে তারা তুমুল ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করে, সেখানে স্মৃতি জাদুঘর ছিল, জাদুঘরটি নষ্ট করে, ছবিগুলো, দুর্লভ ছবিগুলো আগুনে পুড়িয়ে ফেলে, ইত্যাদি ইত্যাদি। এই মর্মে 27 জনের নাম উল্লেখ করে একটি মামলা ঠুকে দিয়েছিলেন। পরে মামলার শুনানি হয়েছে। বিচারপতি জুয়েল রানা তিনি শুনানি শেষে, অবশ্য খুশির খবর হচ্ছে, এই মামলায় মামলা করার মতো বা মামলা চালিয়ে নেবার মতো কোনো উপাদান না থাকায় মামলাটি খারিজ করে দিয়েছে। আবার ইলিয়াস গত রাত্রে এই যে ভিপি নুরুল হক নূর, তার মুখোশটা উন্মোচন করে দিয়েছে। আমরা নুরুল হক নূরকে এই ভিডিওর আগে ভাবতাম যে ছেলেটা মনে হয় ভালোই, নতুন রাজনীতিতে আসছে, খুব ভালো হয়তো, কিন্তু এই ভিডিও দেখার পরে, ইলিয়াসের ভিডিও দেখার পরে তার চরিত্র তো আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রীদের বেকুব, দুর্নীতিবাজ এইটা বলে সে কটাক্ষ করছে। তারপরে ওই যে কি যেন নামের প্রথমে যে আম আছে, ওর নাম আমি উল্লেখ করতে চাই না, এই ছেলেটা দেখলাম বলছে 1 প্যাকেট বিরিয়ানির বিনিময়ে যারা শিবিরকে ভোট দেয় বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে, তারা কিসের বাংলাদেশের নাগরিক? এরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এইভাবে অপমান করার সাহস এরা কোথা থেকে পায়? সমস্ত ছাত্রদেরকে দুর্নীতিবাজ বলা হয়েছে। মানে এরা শিবিরকে ভোট না দিয়ে যদি নুরুল হক নূরের মতো যে ইলিয়াস যে যা বললো, তারপর ওই যে ওই ছেলেটা কয়েকদিন আগে নুরুল হক নূরকে বললো যে যারা নুরুল হক নূরকে ভোট দেবে তারা এই জুতার বাড়ি মুখে মারবে। সে আবার আজকে নুরুল হক নূরের পক্ষে কথা বলছে। তো প্রচন্ড অর্থের অভাব। একে যে কেউ বাংলাদেশের যে কেউ তাকে 20টা টাকা দিলে সে তার পক্ষে কাজ করে দেয়, অনলি 20টা টাকার বিনিময়ে। এরা আসলে বাংলাদেশের রাজনীতিটাই একেবারে কলুষিত করে ফেলেছে। গায়ের জোরে ইসি থেকে সে নিবন্ধনটা নিয়েছে, মূলত সে নিবন্ধনটা আদায় করে নিয়েছিল বিএনপির সহযোগিতায় ব্যবসা করে খাবার জন্য। তার তো আসলে অন্য কোনো ইনকাম নাই, এইগুলো এই সমস্ত ধান্দাবাজি টাজি করে খায়। যাই হোক, নুরুল হক নূর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রুচি নিয়ে প্রশ্ন তুলেছে, তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে, যে শিবিরকে ভোট না দিয়ে ওই দুর্নীতিবাজ, চাঁদাবাজ এদেরকে ভোট দিলে নাকি দেশপ্রেমিক হওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের সিদ্ধান্তে নাকি ভুল করেছে। এখন ছাত্ররা পরবর্তীতে এর কি রিয়াকশন দেখায় সেটি দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টি শোনার পরে আপনাদের কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নোয়াখাইলা এক ছেলে পুলিশের ইন্টারভিউ দিতে গেছে, তো ভিতরে যায় অফিসারের সামনে দাঁড়াইছে। তো অফিসার জিজ্ঞেস করতেছে, ধরো তুমি বাজারে গেলা, 100 টাকা কেজি আপেলের দাম, 10 গ্রাম কিনবা, এই 10 গ্রামের দাম কত? তো ওই নোয়াখাইলা ছেলে বলতেছে, স্যার পুলিশের চাকরি করতে আইছি, 100 গ্রামের দাম দিতে হয় যদি পুলিশের চাকরি কিল্লাই করুন, বুঝছেন? মানে আমি তো পুলিশের চাকরি করতে আসছি,
100 গ্রামের দাম যদি দিতে হয় আর ওইটা যদি জানার দরকার হয় তাহলে পুলিশের চাকরি কেন করতে আসবো? অফিসার তো চিন্তা করতেছে হ্যাঁ এটা কেমন উত্তর দিল। আচ্ছা, তার কাছে মজা লাগছে ভিতরে ভিতরে। সে এখন জিজ্ঞেস করতেছে, আচ্ছা ধরো তুমি কিনতে গেলে না, তোমার বউ গেল বাজারে, সে যদি 10 গ্রাম কিনে 100 টাকা কেজি, এই 10 গ্রাম আপেলের দাম কত সেটা বলো। স্যার আর বউ, যে বউ আল্লাহ দিলে আপনি দেখলে অবাক হয়ে যাইবেন, ইতি কোনোদিনই 1 কেজি কিনতো না, ইতি হইলাই যায় দোকানদারে কইব 10 গ্রামের দাম কত। তার মানে 10 গ্রামের দাম কত দোকানদারই তো কই দিব, আর বউ এতটা অঙ্ক জানে। পুলিশ অফিসার অবাক হয়ে গেল যে এই উত্তরটা তো ঠিক মতো দিল না, ছেলেটা তো ভাই একটু বাঁকা টাইপের, অন্য টাইপের ছেলে। এবার ওই অফিসার বলতেছে, আচ্ছা ধরো আমি গেলাম ওই বাজারে 10 গ্রাম আপেল কিনতে, কত দাম নিবে বলো তো, 10 গ্রামের দাম কত? স্যার এটা আপনি কি কইলেন, আপনি 10 গ্রাম কিনতে যাইবেন বাজারে আর আপনি আওয়াজ দিবেন আই পুরা বস্তা উঠাই লই আই, বুঝছেন? ওই পুলিশের অফিসারের তো ভাই মাথা খারাপ হয়ে গেল যে এটা কেমন উত্তর দিল, যে আপনি খালি অর্ডার দিবেন আমি বস্তা শুদ্ধ উঠাই নিয়ে আমু, আপনি কেন বাজারে যাইবেন, আমার পুলিশের চাকরিটা দেন। এখন ওই পুলিশ অফিসারের কৌতূহলটা আরো বাইরে গেল। এখন সে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা ধরো তুমিও গেলা না, তোমার বউ গেল না, আমিও গেলাম না, যদি আম পাবলিক যায় 10 গ্রাম কিনতে তাহলে কত দাম নিবে? স্যার আপনি এটা কিয়া কইলেন, আপনারা এই আম পাবলিকের এই অবস্থায় রাখছেন নি যে হাতে আপেল কিনে খাইতে হারিব, আরে সাইলে টিয়া জোগাড় করতে করতেই তো হাতে দিন চলে যায়, হাতে আবার আপেল খাইবো কেমনে? আপেল খাওয়ার যোগ্যতা আছে নাকি আম পাবলিকের? আম পাবলিক তো দোকানদারি করবো, ফল বিক্রি করবো, আম পাবলিক ফল খায় না স্যার। উত্তর শুনা কিন্তু অফিসারের ভালো লাগছে, কিন্তু এখন সে দ্বিধায় দ্বন্দ্ব পড়ে গেছে চাকরিটা দিবে কি দিবে না। ঘটনাটা কিন্তু আসল ঘটনা না, আমি একটা যোগ বললাম। আসলে কিন্তু আম পাবলিকরে আমরা ওই ফল খাওয়ার অবস্থায় রাখি নাই, আম পাবলিক শুধু ফল বিক্রি করে। আম পাবলিকরে কখন প্রয়োজন হয়, এই রাষ্ট্রের প্রয়োজন হয় কখন, এই দেশের কখন প্রয়োজন হয়? 5 বছর পর যখন নির্বাচন আসে তখনই প্রয়োজন হয়। হ্যাঁ, তখনই প্রয়োজন হয়। নেতারা কি দেখে জানেন? জনগণের চেহারায় ধরেন কোন একটা নেতা একজন পাবলিকের দিকে তাকাইলো, সে কি দেখতে পায় জানেন? ওই পাবলিকের মুখের উপরে, ওই আম পাবলিকের চেহারার মধ্যে সে দেখতে পায় তার নিজের প্রতীক। কেউ দেখতে পায় ভাই নৌকা, কেউ দেখতে পায় ধানের শীষ, কেউ দেখতে পায় দাড়িপাল্লা, আবার এই যে নতুন এনসিপি তারা মানুষের চেহারার উপরে দেখতে পায় শাপলাকলি দেখতে পায়। নেতারা কিন্তু মানুষের চেহারার উপরে তাদের নিজেদের প্রতীক দেখতে পায়। একটা টাইমে যখন আমি সিনেমা বানাইতাম, হলে যাইতাম, নিজের ছবি যখন চলতেছে, ধরেন সিনেপ্লেক্সের মধ্যে তো ভাই 3টা 4টা 5টা হল থাকে, কিন্তু আমি যখন হাঁটাহাঁটি করতাম সবাইকে মনে হইতো যে আমার ছবির দর্শক, আসলে কিন্তু আমার ছবির না, অন্য ছবি হয়তো দেখতে আসছে, কিন্তু আমার মনে হইতো আমার দর্শক, ওই চেহারার উপরে না আমি দর্শক দেখতাম। ঠিক তেমনি নেতারা ভাই তাদের দলীয় প্রতীক দেখতে পায় আম পাবলিকের চেহারার উপর। আম পাবলিকের মূল্যটা 5 বছর পর পর আসে, কিন্তু আমাদের সংসদ ভবনের ভিতরে একটা নির্বাচন হয়ে গেল 35 বছর পরে ওনারা ভোট দেওয়ার সুযোগ পাইছে। আমি আপনি কিন্তু 5 বছর পর পর পাই। আর এই যে সংসদ ভবনে যারা আছে, যাদেরকে আমরা নির্বাচন করে পাঠাইছি, ওনারাই কিন্তু নির্বাচন করে কে রাষ্ট্রপতি হবে। টান টান উত্তেজনার ভিতর দিয়া একটা নির্বাচন হইল, 35 বছর পর ওনারা এই সুযোগ পাইল। আমাদের মির্জা ফখরুল সাহেব রাষ্ট্রপতি হয়ে গেছে, সেলুট স্যার আপনাকে। হ্যাঁ, অনেক দিন যাবত এই দলের সাথে জড়িত আছেন, এবং এই যে গত 16-17 বছর রাস্তায় ছিল, জেলে ছিল, এই 16-17 বছর আমরা ওনাকে দেখছি ভাই। হ্যাঁ ভাই, রাস্তায় ছিল, জেলে ছিল, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, ঠিক জায়গা মতোই দেওয়া হয়েছে ওনাকে। কিন্তু নির্বাচনের কি দরকার ছিল? আপনারা যে নির্বাচনটা করলেন এবং নির্বাচন করে বললেন এই দেশের গণতন্ত্রের মুক্তি হইল, গণতন্ত্র নাকি মুক্ত হইল, এই প্রথম বাংলাদেশে বহুদিন পর 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচন হইল, এবং এটা সরাসরি অনেক মিডিয়াতে দেখাইছে এবং বিটিভিতেও দেখানো হচ্ছে, বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে। কারণ বাংলাদেশের গণতন্ত্রের জন্ম হইতাছে 35 বছর পর। যে নির্বাচনে কি হবে না হবে আমরা জানি। ওইটা কেমন নির্বাচন? যে নির্বাচনের খবর আগেই মানুষ জানে, কত ভোটে পাশ করবে সেটাও মানুষ জানতো, 255 ভোটে পাশ করবে যে এটা কিন্তু সবাই জানতো, এবং 88টা ভোট পাবে আমাদের কর্নেল ওলি সাহেব, বীর বিক্রম কর্নেল ওলি সাহেব 88টা ভোট পাবে। দুইটা একটা এদিক সেদিক চলে গেছে, কারণ কি জানেন? 6টা ভোট দেয় নাই। এর মধ্যে শোনা যাচ্ছে রুমিন ফারহানাও ভোট দেয় নাই। এই যে 6 জন ভোট দেয় নাই, এর মধ্যে আমাদের আব্বাস সাহেব তো বিদেশে চিকিৎসাধীন আছে, কি অবস্থা আছে জানি না, দোয়া রইল ওনার জন্য। আরো 2-4 জন যারা আছে, কেউ অসুস্থ, কেউ বিদেশে চিকিৎসা নিতেছে, দেশে তো ওনারা চিকিৎসা নেয় না। শোনা যাচ্ছে রুমিন ফারহানাও ভোট দেয় নাই। রুমিন ফারহানা কেন ভোট দেয় নাই নিশ্চয় আমরা বুঝতে পারি, কেন উনি ভোট দিতে যাবে। উনি যদি ভাই জামাত ইসলামের দিকে ভোট যায় একটা ট্যাগ লেগে যাবে। আবার উনি যদি বিএনপি কে ভোট দিতে যায়, কারণ বিএনপির সাথে তো ওনার সম্পর্ক নাই, বিএনপি তো ওনাকে নমিনেশন দেয় নাই, সম্মানও জানায় নাই, বিএনপি কে কেন ভোট দিবে? কারণ এই ভোটটা তো ওপেন, একেবারে ছেলে খেলার মতো, কে কাকে ভোট দিতেছেন সবই দেখা যাচ্ছে, আয়নার মতো পরিষ্কার। এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন?
আপনার যদি ইচ্ছা হয় যে আমি ইনাকে ভোট দিব, মনে করেন এ কে ভোট দিব, দিতে পারবেন না, কারণ আপনাকে বি কে ভোট দিতে হবে, এ কে ভোট দিতে পারবেন না, কারণ আপনি বির সঙ্গেই যাইতে হবে। বি কে ভোট না দিলে আপনার সদস্য পদ থাকবে না। কেমন নির্বাচন? এই নির্বাচনটাই তো করছে শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা এভাবেই তো নির্বাচন করতো। এটাই তো 72-এর সংবিধানে লেখা আছে। এই যে অনেকে বলা বলি করে না 70-এর অনুচ্ছেদ কেন এখনো বাতিল করা হইলো না, কেন এটাকে বহাল রাখা হইলো, তার মানে কি বলতে চায় জানেন? শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করত, যেভাবে এই সংসদে নির্বাচন করত, ওই একই কাজ আপনারা করতেছেন। কোন রকম বিন্দু মাত্র সংস্কার হয় নাই। আরে বাদ দেন গণভোট, ওনারা যে 71টা দফা দিছিল, একটা দফা কি ছিল, কি এজেন্ডা ছিল ওনাদের নির্বাচনের? ওইখানেই তো সংস্কারের কথা ছিল, ওইখানেই তো গণতন্ত্রের কথা ছিল। ওইটা যদি মানতে যান, ওই এক দফাটা যদি মানতে চান, আজকে এভাবে নির্বাচন হয় না, এটা হইতেই পারে না। এটা একটা ছেলে খেলা হয়ে গেছে। যে নির্বাচনের ফলাফল আমরা আগে থেকে জানি সেটা কেমন নির্বাচন, সেখানে কিসের গণতন্ত্র। দেখেন ভাই ব্রাদার, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে জামাতে ইসলাম বা 11 দল কেন ভোটটা দিল, কেন ওনারা নির্বাচন করতে গেল? দেখেন, ওনারা যদি নির্বাচন না করতো আজকে কি করতে হইতো? ওনাদেরকে এই নির্বাচন থেকে দূরে থাকতে হইতো। সেটা কি দেখতে ভালো লাগতো? নিশ্চয়ই ভালো লাগতো না। জনগণ কি বলতো? যে ভাই আপনারা নিজেরাও দিলেন না কোনো প্রতিদ্বন্দ্বী, আবার ভোটটাও দিলেন না। এইটাই কি আপনারা চান? দেশের মধ্যে আপনারা একটা ভেজাল করতে চাচ্ছেন। নিজেরাও কোনো প্রতিদ্বন্দ্বী দেন নাই, ওনাদেরকেও ভোট দেন নাই। তার মানে হইলো না। যার জন্য বীর বিক্রম কর্নেল অলি সাহেবকে দিছে। কার সঙ্গে দিছে? মির্জা ফখরুল সাহেবের সঙ্গে দিছে। আর মির্জা ফখরুল সাহেবের বাবার পরিচয়টা যখন আসে, তখন বিরাট বড় একটা প্রশ্ন আসে না? ও তাহলে কেন আপনারা ওইখানে ভোট দিলেন? একজন বীর মুক্তিযোদ্ধাকে কেন ভোট দিলেন না? এই প্রশ্নটা তো আসতেই পারে যারা স্বাধীনতার বিপক্ষের কথা বলে আর স্বাধীনতার পক্ষের কথা বলে। বীর বিক্রম কর্নেল অলি সাহেব তো পুরাটাই স্বাধীনতার পক্ষের মানুষ। তাহলে স্বাধীনতার পক্ষের মানুষকে কেন ভোটটা দিলেন না? স্বাধীনতার বিপক্ষের মানুষকে কেন ভোটটা দিলেন? এরকম একটা প্রশ্ন কিন্তু রাইখা দিল এই সংসদ ভবনে। এটা কিন্তু রেকর্ড হয়ে থাকলো। দেখেন না, ভোট দিয়ে বাইরে হয়ে যায় কি বলতেছে নাহিদ ইসলাম, যেটা ফ্যাসিবাদ স্টাইলের নির্বাচন হয়েছে, এই নির্বাচন মাইনা নেওয়া যায় না। শেখ হাসিনা এই একইভাবে নির্বাচন করতো, 72-এর সংবিধানই তো এই দেশ চলতেছে, এইসব কথা বলতেছে। এই রাষ্ট্রপতির পদটা কিন্তু ওই আগেরই মতো, কিন্তু কোনো কিছু তেমন করার নাই। কি করার আছে? ওটার ভিতরে ভাই রাষ্ট্রপতি যেখানে থাকে ওইখানে 3টা মাজার আছে, একটা মসজিদ আছে। এই মাজারগুলা দেখে শুনে রাখা এবং এই মসজিদে আল্লাহর কাছে কান্নাকাটি করা, আর অসুস্থ হইলে সঙ্গে সঙ্গে বিদেশ চলে যাওয়া। এই রাষ্ট্রপতির পদে যারাই আসছে তারাই শুধু খালি চিকিৎসা করতে বাইরে যাইতো। এই যে যিনি চলে গেলেন শাহাবুদ্দিন ছুপ্পু সাহেব, উনিও কিন্তু বলছিল আমি অসুস্থ, যার জন্য ইস্তেফা দিচ্ছি। কিন্তু অসুস্থ মানুষটা চিকিৎসা করার জন্য বিদেশ যাওয়ার কথা, যেতে পারছে? যেতে পারে নাই, যেতে হয়তো পারবেও না। কারণ কি জানেন? ওনার বিরুদ্ধে ওনার সম্পত্তি নিয়ে দুদকে মামলা হয়ে গেছে। ওনার অবৈধ যত সম্পত্তি এখন আইনের আওতায় চলে গেছে। উনি এখন আইনের আওতায় আছে, ধরে নেন নজরবন্দি আছে। বিদেশে আর চিকিৎসা করতে যাইতে পারবে না। যদি যায় বুঝে নিবেন চইলা গেল, হ্যাঁ চইলা গেল, আর পাখি আসবে না, এটা বুঝে নিতে হবে। দেখেন, আমরা সবাই জানি সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার নিজের গতিতেই বইতে থাকে। 6 মাস কিন্তু চইলা গেল। এই 6 মাসে ওনাদের কি অর্জন সেটা নিয়ে অনেক টক শো চলতেছে বিভিন্ন চ্যানেলে। ওনাদের এই অর্জন নিয়ে বিভিন্ন রকম চ্যানেলে বিভিন্ন রকম টক শো হইতেছে। টক শোর সাবজেক্ট কি? এক হয় এই দেশে কি কি উন্নতি হইলো, বিএনপি সরকারের কি কি উন্নতি হয়েছে, আর নয়তো ওই শেখ হাসিনা আসবে কি আসবে না, আওয়ামী লীগের কি হবে, আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারবে কিনা, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে দেখতে পাবো কিনা, এইসব নিয়ে টক শো চলতেছে। কিন্তু টক শোতে কি হবার কথা ছিল? দেখেন, বিরাট একটা প্রতিবেদন আমরা দেখতে পাইলাম আমাদের ইলিয়াস হোসেনের বিদেশ থেকে। উনি বিদেশ থেকে এই প্রতিবেদনটা করছে। এই প্রতিবেদন প্রায় 1 ঘন্টা ছিল। এই প্রতিবেদনের মধ্যে কিন্তু অনেক সাক্ষী প্রমাণ আছে। একজন প্রতিমন্ত্রীকে নিয়ে বহু রকম সাক্ষী প্রমাণ দেওয়া আছে। এখানে এআই কোনো কাজ নাই। যারা সাক্ষী প্রমাণ দিছে তারা কিন্তু এই প্রতিমন্ত্রী সাহেবেরই দেশের বাড়ির মানুষ, ওনারই আশেপাশের মানুষ। এই প্রতিমন্ত্রীর আত্মীয় স্বজন সবাই এখন বর্তমানে কোটিপতি। যে পাঙ্গাস মাছ বেচত সে পাঙ্গাসের খামার করে ফেলছে, যে চা বানাইতো সে এখন বিরাট বড় বিল্ডিং এর মালিক। কেউ গরিব নাই। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যে বিএনপি ওনাকে যে ক্ষমতায় বসাইছে, যে ক্ষমতা দিছে, ওই ক্ষমতা ব্যবহার করে ওনার নিজের এলাকায় বিএনপিকে দাবায় রাখছে। ওইখানে কিন্তু ওনার দল এবং এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, মাদক ব্যবসা চলতেছে, বহু রকম ক্রাইমের সাথে জড়ায় গেছে, এই প্রতিবেদনে বলা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এই প্রতিবেদন সত্য না মিথ্যা এইটা নিয়ে কিন্তু একটা টক শোতে কোনো আলোচনা হয় নাই। কেউ কিন্তু এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করতেছে না, কারণ এটা বিএনপির প্রতিমন্ত্রী। আলোচনা করতে গেলে তো বিএনপির প্রতিমন্ত্রীকে নিয়ে আলোচনা করতে হয়, উনার সম্বন্ধে তুলে ধরতে হয়। এই সত্যগুলো যদি সামনে আসে তাহলে তো ইজ্জত থাকে না বিএনপির। এই সত্যগুলো নিয়ে যদি আলোচনা হয় তাহলে উনাদের ক্ষতি হয়ে যাবে না, প্রতিমন্ত্রী সাহেবের ক্ষতি হয়ে যাবে না, যার জন্য এটা নিয়ে আলোচনা নাই। কিন্তু একবার চিন্তা করেন তো, ইলিয়াস হোসেনের এই 1.5 ঘন্টার প্রতিবেদনটা যদি
জামাতের ইসলামের কাউকে নিয়ে হয়তো কোন একজন এমপি কে নিয়ে হয়তো, তাইলে কি ঘটনা ঘটতো? আজকে এই সোশ্যাল মিডিয়াতে টক শোতে দেখতেন ঝড় বয়ে যেত ভাই, প্রত্যেকটা চ্যানেলে এটা নিয়েই আলাপ করতো, অন্য কোনো আলোচনা থাকতো না, প্রত্যেকটা পত্রিকার হেডলাইন হয়ে যেত এই জামাত ইসলাম। কারণ এই প্রতিবেদনের মুখোশটাই না ছিঁড়ে ফেলছে বিখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেন। ভাই ব্রাদার, সাংবাদিক যে কেউ হইতে পারে ভাই, কোনো ব্যাপার না, কিন্তু একজন ইলিয়াস হোসেন হওয়া কঠিন। বুকে সাহস লাগে, লোভ লালসা সংবরণ করলেই কিন্তু একজন ইলিয়াস হোসেন হইতে পারে। ইলিয়াস হোসেনের এই প্রতিবেদন যদি মিথ্যা হয়, সেটা মিথ্যা প্রমাণ করেন। যে লোকগুলা ইন্টারভিউ দিছে তারা তো ভাই বাংলাদেশি আছে, বিদেশ চলে যায় নাই, ওনাদের সঙ্গে আলাপ করেন। হ্যাঁ, সাংবাদিক পাঠাই দেন বিভিন্ন চ্যানেল থেকে যে ভাই আমাদের প্রতিমন্ত্রীকে নিয়ে আপনারা এইসব কথা কেন বললেন, যান না, কিন্তু কেউ যাবে না, কারণ এটা বিএনপির প্রতিমন্ত্রী। জামাতের প্রতিমন্ত্রী হইলে ঝাঁপায়া পড়তো, যেভাবে এখন ঝাঁপায়া পড়ছে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী। উনি প্রবাসী কাজ কাম সব বন্ধ কইরা উনার একটাই কাজ, এখন একটাই কাজ, কিভাবে জামাত ইসলাম এবং শিবিরকে নিষিদ্ধ করা যায়। উনি ওপেন বলতেছে আওয়ামী লীগ তো এদেরকে নিষিদ্ধ কইরা গেছিল, এখন আমরা সবাই এক হইয়া তাদেরকে নিষিদ্ধ করতে হবে। শুধু শেখ হাসিনার সাথে একটু সুর মিলায় বললেই হতো, সবাইকে জাহাজে ভৈরা ভৈরা পাকিস্তানে পাঠায় দেবো। শেখ হাসিনা বলছে না সবাইকে জাহাজে ভৈরা ভৈরা পাকিস্তান পাঠায় দিবে। মার ওই কথাটা যদি সন্তান বইলা দিত, 16 কলা পূর্ণ হয়ে যেত। দেখেন, আমাদের টাকা পয়সা দিয়েই কিন্তু এই প্রতিমন্ত্রীদের বেতন চলে। ওই যে আরেকজনকে রাখছে রাশেদ খান, তারও কিন্তু বেতন চলে আমাদের টাকা, সরকারি টাকা মানে আমাদের টাকা। কিন্তু আমাদের টাকা বেতন নিয়ে ওনারা কি করতেছে? ওনারা কি দেশে কোনো কাজ করতেছে? আবার দেখেন, এই যে চ্যানেলে যায় ইন্টারভিউ দেয় না, ওইখান থেকেও খাম পায় ভাই, কনভেন্স পায়, টাকা পায়, ওইখান থেকেও টাকা কামাইতেছে, আমাদের টাকাও নিতেছে। কিন্তু কি কাজ করতেছে? শুধু বিভেদ তৈরি করতেছে। শেখ হাসিনা যে কথাগুলো বলতো, ওই একই কথাগুলো তো ভিপি নুর সাহেব আপনি বলতেছেন। জনগণের ভোট নিয়ে কিন্তু ওনারা বিরোধী দল হয়েছে ওই সংসদে। আপনি বলতেছেন এই জামাতকে নিষিদ্ধ করতে হবে, ছাত্র শিবিরকে নিষিদ্ধ করতে হবে। ওই একই কথা কিন্তু বইলা দিল্লিতে চলে গেছে, নিষিদ্ধ করার 3 দিন পরই তো চলে গেছে। ওই একই কথা কিন্তু বইলা এখন দিল্লিতে আছে, নিষিদ্ধ করার 3-4 দিন পরই কিন্তু চলে যাইতে হয়েছে। ওই কথাগুলো মুখে আইনেন না, খেপায়েন না ভাই। হয়েছে কি জানেন ভাই, ইলিয়াস হোসেন সাহেব যেহেতু কথা বলছে, উনার ধারণা, এই প্রতিমন্ত্রী সাহেবের ধারণা, এটা জামাত শিবির করাইছে ইলিয়াস হোসেনকে দিয়া। আর ইলিয়াস হোসেনকে দিয়া কিছু করানো যায়? ওনারে কিনা যায়? নিশ্চয়ই না। এগুলা পাবলিকরে খাওয়াইতে পারবেন না। উনি যেটা ভালো মনে করছে সেটাই করছে, সময় সবকিছু বইলা দিবে। আমরা অপেক্ষায় থাকি। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে আমাদের সাথে থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।